তো হ্যালো স্টুডেন্ট, দেখো আজকে আমরা ক্লাস 10-এর একখানা পর্ব শুরু করব। যে পর্বটা হচ্ছে তোমাদের ত্রিকোণমিতি পর্ব। অর্থাৎ ত্রিকোণমিতির পর্ব বলতে একখানা কন্টিনিউয়াস ক্লাস 10-এ যত ত্রিকোণমিতি আছে টোটাল ত্রিকোণমিতিটা আমরা পরপর পর্ব অনুযায়ী আমরা শেষ করবো। ওকে, অর্থাৎ এর মাঝখানে কোনো গ্যাপ দেবো না। এইটার কারণ হচ্ছে অনেকেই মাধ্যমিক পাস করে এখন 10-11-এ উঠে গেছে এবং মাধ্যমিকে জানো সবাই গত বছর ত্রিকোণমিতি ছিল না। তো এখন 11-এ পড়তে গেলে অনেকেই দেখবে ত্রিকোণমিতি আর সমস্যা হচ্ছে। তো সেই কারণে ত্রিকোণমিতি ক্লাসটা আমি এখন তাড়াতাড়ি শুরু করে দিলাম। তো দেখো তোমরা, আমি সুরঞ্জন মিস্ত্রি, দেখছো তোমরা প্রাইড অফ সায়েন্স একাডেমি। দেখো আজকে আমরা ত্রিকোণমিতির ফার্স্টে বেসিক কনসেপ্ট, অর্থাৎ ত্রিকোণমিতির মূল গোড়া থেকে শুরু করে একদম বেসিক কনসেপ্ট এবং একটা অঙ্ক কত রকম কায়দায় করা যায় সেই সব টেকনিকগুলো আজকে আমি শেখাবো তোমাদের। দেখো ত্রিকোণমিতি মানে হচ্ছে মূল জিনিসটা হচ্ছে সমকোণী ত্রিভুজ। এইটা একটা সমকোণী ত্রিভুজ, আমরা সবাই জানি। ওকে, এটা হচ্ছে একটা সমকোণী ত্রিভুজ। এই সমকোণী ত্রিভুজের তিনটে বাহুকে ঘিরে কিন্তু ত্রিকোণমিতি গঠিত, বুঝতে পেরেছো? অর্থাৎ এই যা আছে সব তিনটে বাহুর উপর বেস করেই আছে। সেগুলো কি একটু দেখি আমরা। ধরো আমরা সবাই জানি SIN, অ্যাকচুয়ালি উচ্চারণ হয় সিন, কিন্তু সিন নয়, আমরা এটা উচ্চারণ করব কি, উচ্চারণ কিন্তু আমরা করব সাইন। ওকে, আর কি আছে আমরা দেখে নিই। 2 নম্বর হচ্ছে COS, মানে হচ্ছে কস, সাইন কস। ওকে, COS মানে কস। তারপর হচ্ছে TAN, মানে হচ্ছে ট্যান। ট্যান, ওকে। তারপর হচ্ছে কি COSEC, মানে হচ্ছে কোসেক। তারপর হচ্ছে SEC, মানে হচ্ছে সেক। লাস্ট হচ্ছে কি COT, মানে হচ্ছে কট। তো এই 6টা ত্রিকোণমিতিক্যাল জিনিস আমরা এখানে দেখতে পাবো এবং এই 6টা জিনিসকে বেস করেই কিন্তু ত্রিকোণমিতিটা গঠিত। এবার আমরা বলি এই সাইন, কস, ট্যান, কোসেক, সেক, কট এগুলো কী? এইগুলো মোদ্দা কথা হচ্ছে আমরা ত্রিকোণমিতির ক্ষেত্রে এই সমকোণী ত্রিভুজকে আমরা সবাই জানি, তাই তো? সমকোণী ত্রিভুজের কটা বাহু? 3টে বাহু। আমরা জানি প্রত্যেকেই এই 3টে বাহুর 3টে নাম আছে। যেমন এই নিচের দিকে যেটা থাকে সেটাকে বলা হয় কি? সেটাকে বলা হয় ভূমি। এটা যেটা থাকে সেটাকে কী বলা হয়? সেটাকে বলা হয় লম্ব। আর এই উপরে যেটা থাকে সেটাকে কী বলা হয়? সেটাকে বলা হয় অতিভুজ। যারা জানো না তারা জেনে নাও। এইটা হচ্ছে আমরা জানি সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে এটা কিন্তু প্রযোজ্য। এবং এর সাথে সাথে এটাও জেনে রাখো যে সমকোণী ত্রিভুজের কিন্তু একটা স্পেশাল ফর্মুলা আছে, সেটা হচ্ছে মনে রেখে দেবে, এই অতিভুজের স্কোয়ার ইজিক্যাল টু লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। এটা কিন্তু সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে প্রযোজ্য। ওকে, তো সমকোণী ত্রিভুজের অতিভুজের স্কোয়ার ইজিক্যাল টু লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার হয়ে থাকে। এবার আমরা চলে আসি মূল কথায়, যে সাইন কি, কস কি, ট্যান কি, কোসেক কি, এগুলো কী? তো সমকোণী ত্রিভুজের যে 3টে বাহু আছে, এই 3টে বাহুর যে কোনো 2টো বাহুর অনুপাত হচ্ছে এইগুলো। অর্থাৎ যদি আমরা সাইনের কথা ভাবি, যে সাইন কি, সাইন মানে রেখে দেবে, সাইন মানে হচ্ছে লম্ব বাই অতিভুজ। অতিভুজটাকে আমরা অতি লিখছি। ওকে, তাহলে সাইন মানে কি? লম্ব বাই অতিভুজ, মানে কি লম্ব আর অতিভুজের অনুপাত। এবার দেখো দুটো বাহু, ধরো এটা একটা বাহু আর এটা একটা বাহু, দুটো বাহু, আমরা এই দুটো বাহুকে কখন দুটো বলবো? ধরো এটার নাম AB আর এটার নাম হচ্ছে AC। এটা আমরা এখন দেখতে পাচ্ছি দুটো বাহু, তাই তো? তাহলে কি করে বলতে পারবো এটা দুটো বাহু? এদের মধ্যে নিশ্চয়ই একটা অ্যাঙ্গেল আছে, যে অ্যাঙ্গেলটাকে আমরা বলবো কি থিটা। কী বলা হয় অ্যাঙ্গেলটাকে? এই চিহ্নটা হচ্ছে থিটার চিহ্ন, এরকম দিয়ে এরকম, এটাকে বলা হয় থিটা। ওকে, তো এদের মাঝখানে নিশ্চয়ই একটা অ্যাঙ্গেল আছে। এবার যতক্ষণ এই অ্যাঙ্গেলটা আছে ততক্ষণ আমরা এটা বলতে পারবো কিন্তু দুটো আলাদা আলাদা বাহু। ভাবো অ্যাঙ্গেলটা আমি কমালাম, কমিয়ে এরম জায়গা দিয়ে গেল, আরেকটু কমালাম, এখান দিয়ে গেল, এবং কমাতে কমাতে পুরো অ্যাঙ্গেলটা যদি 0 করে দিই, তাহলে কিন্তু এই উপরের বাহুটা এর উপরেই শুয়ে পড়বে, তাই তো? তখন কিন্তু এটা দুটো বাহু হবে না, তখন কিন্তু এটা একটাই বাহু হয়ে যাবে। তখন কিন্তু আর এই যে কোনো দুটো বাহুর অনুপাত কিন্তু কাজ করছে না। তাহলে দুটো বাহু, লম্ব আর অতিভুজকে কখন আমরা দুটো বাহু বলবো? যখন এই দুটো বাহুর মধ্যে কোনো একটা অ্যাঙ্গেল থাকবে, বুঝতে পেরেছো? তার মানে ত্রিকোণমিতিতে সাইন, কস, ট্যান, কোসেক, সেক বলে কিছু হয় না। এগুলো জাস্ট দুটো বাহুর মধ্যে অনুপাত। কিন্তু যতক্ষণ না এই অ্যাঙ্গেলটা আমি এদের মধ্যে অ্যাড করবো ততক্ষণ কিন্তু ত্রিকোণমিতি কোনো কিছু কমপ্লিট হচ্ছে না। তার মানে আমি এখানে থিটা যদি অ্যাড করি তাহলে সাইন থিটাটা কমপ্লিট হলো। তাহলে এটা একটা টোটাল সাইন থিটা। সাইন থিটা মানে কি? সাইন থিটা মানে হচ্ছে, যেমন সাইন মানে হচ্ছে লম্ব বাই অতিভুজ, অর্থাৎ লম্ব আর অতিভুজের অনুপাত, এবং থিটা হচ্ছে এদের মধ্যবর্তী অ্যাঙ্গেল, এদের মধ্যবর্তী কোণ। ঠিক আছে? কসের ক্ষেত্রেও তাই আমরা বলতে পারবো কস থিটা, তাই তো? কস থিটা, কস থিটা মানে কি? এটা যেমন লম্ব বাই অতিভুজ, সেরকম কস থিটা মানে হচ্ছে ভূমি বাই অতিভুজ, ভূমি বাই অতিভুজ। তার মানে ভূমি এবং অতিভুজের যে অনুপাত সেটা হচ্ছে কস, আর থিটা হচ্ছে এই ভূমি আর অতিভুজের মধ্যে যে অ্যাঙ্গেল, সেটাকে বলা হয় থিটা।
নেক্সট হচ্ছে ট্যান, তাহলে ট্যানের সাথে থিটা যোগ করে দিই। তাহলে ট্যান থিটা মানে হচ্ছে লম্ব বাই ভূমি, লম্ব বাই ভূমি হচ্ছে ট্যান থিটা। ওকে, তো ট্যান মানে হচ্ছে লম্ব আর ভূমির অনুপাত, আর থিটা হচ্ছে তাদের মধ্যবর্তী কোণ। কোসেক, কোসেক মনে রেখে দেবে, এই তিনটেই হচ্ছে প্রাইমারি, অর্থাৎ এই তিনটেই হচ্ছে মূল, আর এগুলো সব এদের উল্টো। দেখো সাইনের উল্টো হচ্ছে কোসেক, তাহলে সাইন যদি লম্ব বাই অতিভুজ হয় তাহলে কোসেককে আমরা কি বলতে পারবো? নিশ্চয়ই অতিভুজ বাই লম্ব, এটা আমরা চোখ বুঝে বলতে পারবো। সেক হচ্ছে আবার কসের উল্টো, এটা থিটাটা বসিয়ে দিই, এটাও থিটা বসিয়ে দিই, এটাতেও থিটা বসিয়ে দিই, তাহলে সেক হচ্ছে কি কসের উল্টো। কস কী ছিল দেখো, কস ছিল ভূমি বাই অতিভুজ, তাহলে এটা কী হবে? এটা হয়ে যাবে অতিভুজ বাই ভূমি ইকুয়াল টু, এটা হচ্ছে কট। কট কী হবে? কট হচ্ছে ট্যানের উল্টো, অর্থাৎ ভূমি বাই লম্ব। দেখো না, সব কিন্তু উল্টো হয়ে গেল, অর্থাৎ তোমাদেরকে মুখস্থ রাখতে হবে কিন্তু এই তিনটে, সাইন, কস এবং ট্যান, এই তিনটে জিনিস মুখস্থ রাখলে কিন্তু তোমাদের অন্যগুলো হয়ে যাবে। খালি মনে রাখতে হবে কোনটা কার উল্টো। সাইনের উল্টো কোসেক, কসের উল্টো সেক, আর ট্যানের উল্টো কট। তাহলে আরও একবার বলছি, শুধু সাইন, কস, ট্যান এগুলোর কিন্তু কোনো ভ্যালু নেই যতক্ষণ না আমি এদের সাথে থিটাটা কথাটা যোগ করব। থিটা মানে কি? থিটা মানে দ্য অ্যাঙ্গেল বিটুইন দেম, অর্থাৎ এই দুটো বাহুর যে অনুপাতের কথা বলছি তাদের মধ্যেকার যে কোণ সেটাই হচ্ছে থিটা। তো অনেক সময় অঙ্ক করতে গেলে এরকম আমি শুনতে দেখেছি, ধরো আছে সাইন থিটা প্লাস কস থিটা, এরকম আছে। অনেকে বলে যে স্যার থিটা কমন নিলে হয় না। থিটা কি তুমি বাস্তবভাবে বলো থিটাকে কখনো কমন নেওয়া যায়? কারণ সাইন থিটা দুটো তো আলাদা জিনিস নয়, বা সাইনের সঙ্গে থিটা তো গুণই নেই, সাইন থিটা পুরোটা একটা কথা, এদের মাঝ থেকে কখনোই থিটা কমন নেওয়া যাবে না। কিংবা থিটা আছে, আচ্ছা থিটার ক্ষেত্রে আরও একটা কথা উল্লেখযোগ্যভাবে বলে দিই যে থিটা মানে কি, যেমন আমরা অজানা অঙ্কের রাশিকে যেমন আমরা এক্স ধরি, সেরকমই অজানা কোণকে, এটা তো থিটা তো একটা কোণকে থিটা ধরা হয়। এবার এটা নয় যে পার্মানেন্টলি এটা থিটা, যেমন অঙ্কে অজানা রাশিকে আমরা কি সচরাচর এক্সই ধরে থাকি, এটা মানে এই নয় যে অজানা রাশি মানেই কিন্তু এক্স। ওকে, ঠিক সেরকমই থিটার ক্ষেত্রেও নিয়মটা এক, অর্থাৎ অঙ্কের ক্ষেত্রে বা অ্যাঙ্গেলের ক্ষেত্রে অজানা অ্যাঙ্গেলকে ধরা হয় থিটা। যেমন এখানে ধরো এটা তো নর্মালি জানি, এই অ্যাঙ্গেলটা আমরা জানি অজানা, সেটাকে আমরা থিটা ধরতে পারি। এবার কেউ পরিপ্রেক্ষিতে থিটা না ধরে বললো আমি থিটা ধরবো না, আমি এ ধরবো, ধরতে পারে, কোনো অসুবিধা নেই। তাহলে থিটার জায়গা হয়ে যাবে এ, একই মানে। সাইন মানে সেই দুটো বাহু লম্ব আর অতিভুজের অনুপাত, আর এ মানে হচ্ছে তাদের মধ্যেকার অ্যাঙ্গেল। একইভাবে কেউ যদি ভাবে আমি এ ধরবো না, আমি ধরবো বিটা, তাও হবে সাইন বিটা, কস বিটা, যা খুশি, থিটাই যে কম্পালসারি তা নয়। ওকে, তো থিটা বা অ্যাঙ্গেল যাই বলা হয় কেন, এগুলো কি, এগুলো এক একটা কিন্তু এটা হচ্ছে কোণের, কিন্তু এগুলো হচ্ছে কোন ওই যেটা আমি করতে চাইছি, তো সাইন না কস নাকি ট্যান নাকি কোসেক, এই জিনিসগুলো যে করতে চাইছি, এই যে যেমন এইটা যদি ট্যান বলা হয় তাহলে লম্ব আর ভূমি, এবং লম্ব আর ভূমির মাঝখানে যে অ্যাঙ্গেল, এই দুটো বাহুর মধ্যে যে কোণ, সেই কোণটাকেই বলা হচ্ছে তোমার থিটা। ওকে, তো সাইন কস ট্যান এগুলো একা কথা নয়, এগুলো কিন্তু সবসময় একটা মিশিয়ে, অর্থাৎ সাইন থিটা দুটো আলাদা জিনিস নয়, সাইন থিটা টোটাল একটা প্যাকেজ। ওকে, তো দেখো এইগুলো কিন্তু এক একটা ফর্মুলা কিন্তু, ঠিক আছে। আজকে আমরা এইগুলো যে লিখলাম থিওরি ক্লাসে, এই থিওরি ক্লাসে কিন্তু এটাই একটা ফর্মুলা। তো এখানে কিন্তু 6টা ফর্মুলা আমি লিখছি, 6টা ফর্মুলা হয়ে গেল। ওকে, এরপর এটা টুকে নাও, আমি এরপর মেন যে ফর্মুলা সেই ফর্মুলা নিয়ে আসছি। তো এবার দেখো আমরা ফর্মুলাগুলো আমি 1 বাই 1 বুঝিয়ে লিখছি। দেখো প্রথম ফর্মুলা হচ্ছে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা, এর মান কিন্তু এক হবে সবসময়। অর্থাৎ তুমি অঙ্ক করতে কোনো ক্ষেত্রে যদি দেখো যে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা এসছে, তো সেখানে তুমি চোখ বুঝে এক বসিয়ে দিতে পারো। এটা হচ্ছে মূল একটাই ফর্মুলা, কিন্তু দেখো এই একটা ফর্মুলা থেকে আরও দুটো ফর্মুলা তৈরি হবে। কীভাবে দেখো, আমি এখানে 2 লিখছি না, আমি বা দিয়ে লিখছি, কিন্তু এগুলো এক একটা ফর্মুলা। ওকে, তো আমি যদি কস স্কোয়ার থিটাকে এদিকে নিয়ে যাই তাহলে কী হবে, এদিকে সাইন স্কোয়ার থিটাই পড়ে থাকবে। তার মানে সাইন স্কোয়ার থিটা ইজ ইকাল টু 1 মাইনাস কিন্তু কস স্কোয়ার থিটা হয়ে যাবে। নিশ্চয়ই বুঝতে পারছো, এটা এদিকে গিয়ে হয়ে যাচ্ছে 1 মাইনাস কস স্কোয়ার থিটা। নেক্সট, যদি আমরা কস স্কোয়ারকে এদিকে রেখে সাইন স্কোয়ার দিকে নিয়ে চলে যাই তাহলে কী হবে বলতো, কস স্কোয়ার থিটা ইজ ইকাল টু 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা। তাহলে ভালো করে বোঝো, একটা হচ্ছে মূল ফর্মুলা, এর থেকেই কিন্তু এই দুটো ফর্মুলা তৈরি হয়ে গেল। তাহলে এগুলোও কিন্তু একটা ফর্মুলা যে সাইন স্কোয়ার থিটা ইকুয়াল টু 1 মাইনাস কস স্কোয়ার থিটা, আবার কস স্কোয়ার থিটা ইকুয়াল টু 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা। ঠিক সেরকম এটা যেমন 1 নম্বর ফর্মুলা হলো, সেরকম আর একটা 2 নম্বর ফর্মুলা আছে, সেটা হচ্ছে মনে রেখে দেবে সেক SEC সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা ইজ ইকাল টু হচ্ছে 1। ওকে, তাহলে এখান থেকে যদি আমরা ট্যানকে ওদিকে নিয়ে চলে যাই তাহলে কী পাবো বলো, SEC সেক স্কোয়ার থিটা ইজ ইকাল টু মাইনাস ট্যান স্কোয়ার থিটা, ওদিকে কী হয়ে যাবে 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা।
ওকে, এইবার হচ্ছে প্রশ্ন, এই জায়গাটা একটুখানি ভাইটাল, একটু বুঝবে। আমরা যদি এখানে এবার সেককেও দিকে নিয়ে যাই তাহলে কী হয় বলবো, সেক দিকে চলে গেলে দেখো মাইনাস ট্যান স্কোয়ার থিটা পড়ে থাকছে, কি না মাইনাস ট্যান স্কোয়ার থিটা ইকুয়াল টু 1, আর সেকটার দিকে কী হবে মাইনাস সেক স্কোয়ার থিটা, এরকম হবে। কিন্তু সামনে মাইনাস থাকলে হবে না, তাহলে আমাকে কী করতে হবে, মাইনাসটা এলিমিনেট করতে হবে। মাইনাসটা কী করে এলিমিনেট করবো, দেখো এই সাইন দিয়ে মাইনাস আমি কমন নিয়ে নেবো। মাইনাস কমন নিলে কী হবে আমরা জানি, মাইনাস কমন নিলে সবাইকার সাইন চেঞ্জ হয়ে যায়, অর্থাৎ যার চিহ্ন প্লাস আছে সে হয়ে যাবে মাইনাস, যার চিহ্ন মাইনাস আছে সে হয়ে যাবে প্লাস। তো দেখো এর চিহ্ন মাইনাস ছিল, এর হয়ে যাবে কি প্লাস, এই জন্য এই যখনই প্লাস হয়ে যাবে একে আগে নিয়ে নেবো আমি, ঠিক আছে। তাহলে একে আগে নিলে কী হবে প্লাস সেক স্কোয়ার থিটা, আর একের চিহ্ন ছিল প্লাস, এককে পেছনে পাঠিয়ে দিয়ে এর চিহ্ন হয়ে গেছে মাইনাস। এবার দেখো বোথ সাইডে মাইনাস মাইনাস কেটে দিলাম, তাহলে এখানে কিন্তু ট্যান স্কোয়ার থিটা ইজ ইকাল টু 1 + 1 - নয়, কি সেক স্কোয়ার থিটা -1। মনে থাকবে এই জায়গাটা, এই জায়গাটা একটুখানি বুঝবে, ঠিক আছে। তো এটা যেমন হলো, এরকমই আর একটা ফর্মুলা আছে, দেখো 3 নম্বর ফর্মুলা, সেটাকে আমরা বলবো, এটা হচ্ছে কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা, এটা ইজ ইকাল টু হয়ে যাচ্ছে 1। একইভাবে যদি কটকেও দিকে নিয়ে যাই তাহলে আরেকটা ফর্মুলা আমরা এখান থেকে পেয়ে যাবো, সেটা হচ্ছে COACC কোসেক স্কোয়ার থিটা ইজ ইকাল টু 1 + কট স্কোয়ার থিটা। তাহলে আমরা যদি কটকে লিখি তাহলে কী লিখতে পারবো, কট স্কোয়ার থিটা ইকুয়াল টু, এটা দিকে কি ঠিক এরকমই ঘটনা ঘটবে, তাহলে আগে কোসেক স্কোয়ার থিটাকে লিখতে হবে COSEC স্কোয়ার -1, ঠিক এইটার মতনই হবে, এইটা দিকে হয়ে যাবে মাইনাস, তাহলে সেই মাইনাস কমন নিতে হবে, নিয়ে বোথ সাইডে মাইনাস মাইনাস কেটে দিলে এরকম দাঁড়াবে। তো এটাও কিন্তু একটা ফর্মুলা, তো এইগুলো কিন্তু সবই ফর্মুলা, ওকে। তাহলে দেখো অ্যাকচুয়ালি মূল ফর্মুলা হচ্ছে 3টে, 1 2 3, কিন্তু তার থেকে আরও ছোটো ছোটো ক্ষুদ্র ক্ষুদ্র 3টে ফর্মুলা, 6টা ফর্মুলা তৈরি হয়ে গেল। নেক্সট আরও যে ফর্মুলাগুলো আছে সেগুলো কী আমরা একটু দেখে নেব। দেখো সবার প্রথমে আমরা বলেছিলাম কি সাইন থিটার উল্টো কি 1/কোসেক থিটা, কারণ সাইনের উল্টো কী বলেছিলাম কোসেক থিটা, তাই তো। তাহলে সাইন থিটা ইকুয়াল টু আমরা বলতে পারবো কি 1/কোসেক থিটা। তাহলে সাইন থিটা ইকুয়াল টু যদি 1/কোসেক থিটা হয় তাহলে এটা তো এর উল্টো, তাহলে কোসেক থিটা ইকুয়াল টু কী বলা যাবে, কোসেক থিটা ইকুয়াল টু বলা যাবে 1/সাইন থিটা, একদম সিম্পল হিসেব। নেক্সট কার উল্টো কী বলেছিলাম, এবার হচ্ছে কসের উল্টো কী বলেছিলাম সেক, তাই তো। তাহলে কস থিটা ইকুয়াল টু যদি হয় 1/সেক থিটা, ওকে, SEC, তাহলে রিভার্সে আমরা বলতে পারবো কি যে না সেক থিটা ইকুয়াল টু আবার 1/, তাহলে কী হবে কস থিটা, ঠিক তো। তাহলে পড়ে রইল কে, পড়ে রইল ট্যান আর কট। তাহলে এবার ভালো করে দেখো, ট্যান কটটা একটুখানি বুঝে দিচ্ছি, 8 নম্বর ফর্মুলা, ট্যান থিটা ইকুয়াল টু বলা যাবে কি 1/কট থিটা, ওকে। ঠিক সেরকমই রিভার্সে বলা যাবে কট থিটা ইকুয়াল টু 1/ট্যান থিটা, ওকে। দেখো কট থিটা ইকুয়াল টু কিন্তু 1/ট্যান থিটা। এবার এই জায়গাটা একটুখানি বলে দিই, ট্যানের যেমন 1/কট ফর্মুলা, আরও একটা ফর্মুলা আছে ট্যানের, সেটা কি, সেটা হচ্ছে মনে রেখে দেবে সাইন থিটা বাই কস থিটা, এটা মানেও কিন্তু ট্যান, ওকে। ঠিক সেরকমই কটের ক্ষেত্রেও তাই, কটের ক্ষেত্রে এর উল্টো হবে, অর্থাৎ কস থিটা বাই সাইন থিটা। তো দেখো আমরা আজকে কসও দেখি 23.3 করাচ্ছি, 23.1-এ কোনো অঙ্ক নেই, শর্ট কোশ্চেন তাও লাগে না কোনো কাজে, ওই চ্যাপ্টারটা আমি করাবো না, বা 23.1-এ কোনো অঙ্কই নেই বলতে গেলে। 23.2 আছে, কিন্তু 23.2 করানোর আগে 23.1টা করে নেওয়া জরুরি, আর 23.3 আছে। তো 23.3টা আজকে আমরা ফর্মুলাগুলো লিখেছি, তো এই 23.3-এর জন্য শুধু এই ফর্মুলাগুলোই লাগবে আমাদের, ওকে। তো এই ফর্মুলাগুলো সবাই টুকে নাও, নেক্সট আমি অঙ্ক নিয়ে আসছি। তো দেখো আজকে আমরা সবার প্রথম অঙ্কটা দিয়ে শুরু করি 23.3-এর। দেখো ত্রিকোণমিতির ফার্স্ট অঙ্ক কী করে করতে হবে, দেখো দেওয়া আছে সাইন থিটা ইকুয়াল টু 4/5 হলে কোসেক থিটা বাই 1 + কট থিটা, এর মান আমাদের বার করতে হবে। তো কী করে বার করবো, দেখো এইগুলোর অঙ্ক করানোর জন্য আমরা 2 রকম টেকনিক দেখাবো আমরা, ঠিক আছে। 2 রকম টেকনিক আমরা দেখাবো। একটা হচ্ছে ইজি টেকনিক, যে টেকনিকটায় মোটামুটি সবাই পারবে, যারা সায়েন্স নিয়ে পড়তে চাও না তারাও এই নিয়মটা করলে সুবিধা হবে তোমাদের, আর যারা সায়েন্স নিয়ে পড়তে চাও তাদেরকে আমি বলবো, আমি রিকমেন্ড করবো যে এই নিয়মটা, ফার্স্ট যে নিয়মটা দেখাচ্ছি এই নিয়মটা করার চেষ্টা করো। আর 2 নম্বর নিয়মটা সবাই পারবে, চোখ বুঝে করে দেবে, কোনো চাপের কিছু নেই। 2 নম্বর নিয়মটা তোমরা না প্র্যাকটিস করা থাকলেও পেরে দেবে, কিন্তু 1 নম্বর নিয়মটা তোমরা শেখো। অর্থাৎ ত্রিকোণমিতিটাকে একটা ভাষা, ত্রিকোণমিতি একটা ভাষা, যে ভাষাটাই কিন্তু তোমাদের শিখতে হবে যারা সায়েন্স নিয়ে পড়তে চাও, কারণ 11-এ উঠলে কিন্তু পুরো বন্যা বয়ে যাবে সব ত্রিকোণমিতির, ওকে। তো ত্রিকোণমিতির খুঁটি নাটি যা আছে ক্লাস 10-এর পুরো A to Z কভার করে রাখতে হবে তোমাদেরকে, ওকে। তো দেখো দেওয়া আছে সাইন থিটা ইকুয়াল টু 4/5 ইকুয়াল টু 1 করতে হবে আমাকে, কিন্তু এটা, ওকে। তাহলে আমায় কী করতে হবে, আমাকে সাইন থেকেই আমাকে কোসেক বার করতে হবে, আবার কটও বার করতে হবে, বার করে মানটা এখানে পুট করে দিলেই ক্যালকুলেশন করলেই শেষ। এবার প্রশ্ন হচ্ছে সাইন থেকে আমায় কসে যেতে হবে, আর সাইন থেকে আমায় কটে যেতে হবে, ওকে। তাহলে কী করে যাব, দেখো সাইন থেকে কসেকে আমরা ইজিলি চলে যেতে পারবো,
কারণ আমরা জানি সাইনের উল্টোই কি, সাইনের উল্টোই ছিল কোসেক। দেখো ফার্স্টে ফর্মুলা ছিল না, 4 নম্বর ফর্মুলা লিখেছিলাম না, তাহলে আমরা সাইন থিটার জায়গায় কী বসিয়ে দিতে পারি, সাইন থিটার জায়গায় বসিয়ে দিবি 1/কোসেক থিটা ইকুয়াল টু 4/5। এবার আমরা যদি এটাকে ধরে উল্টে দিই বোথ সাইডকে, তাহলে কী হবে, কোসেক থিটা বাই 1 ইজিক্যালটি হচ্ছে 5/4, উভয় দিককে উল্টে দিলাম, নিচের একের কোনো দাম নেই, তাহলে কিন্তু আমরা কোসেক থিটার মান পেয়ে গেলাম কত, 5/4। এই কোসেক থিটার জায়গায় আমরা তাহলে বসিয়ে দিচ্ছি 5/4, পুরোটা বাই 1 প্লাস কট থিটা। এবার আমার কী বার করতে হবে, কট থিটা বার করতে হবে। এবার প্রশ্ন হচ্ছে কট থিটা কী করে বার করব। এই ঘুরিয়ে ফিরিয়ে ব্যাপারটা আনাটাই কিন্তু মেন বুদ্ধির কাজ এখানে, যে সাইন থেকে তুমি কটে কীভাবে যাবে। ভাবো সাইন থেকে কটে, সাইন সব ফর্মুলাগুলো ওখানে ঘাটো যে সাইন থেকে কটের কী লিঙ্ক আছে। দেখো সাইন থেকে অনেক কিছু ঘেটে ঘুটেই দেখবে সাইন থেকে কটে যাওয়ার লিঙ্ক একটাই, সেটা হচ্ছে ওই কটের যে ফর্মুলাটা ছিল, কট মানে কি, দেখো সবার লাস্টে যে ফর্মুলাটা একদম, কট মানে ছিল কি ছিল, কট মানে ছিল 1/tan ছিল, এবং তার পাশে আরেকটা ফর্মুলা ছিল সে কি কস থিটা বাই সাইন থিটা, সেই সাইন থিটা ওই যে এটা, অর্থাৎ সাইন থিটা তো আমরা জানি, তাহলে আমাকে যদি কট পেতে হয় তাহলে কিন্তু আবার কসটাও বার করতে হবে। কারণ কট মানেই কী ছিল, মনে করে দেখো কট মানেই কী ছিল, কট মানেই ছিল কিন্তু কস বাই সাইন, এরম ছিল। তাহলে কস আমাদের বার করতে হবে, সাইন তো আমরা জানি, তাই তো। তাহলে কি, তাহলে আমাকে কী করতে হবে, তাহলে আমাকে এই সাইন থেকে ফার্স্টে কস বার করতে হবে। তো দেখো আমরা সাইন থেকে কসে কী করে যাব, দেখো আর একবার লিখছি, সাইন থিটা ইকুয়াল টু 4/5। ওকে, যদি আমি উভয় দিকে বর্গ করে দিই তাহলে কী হবে বলো তো, তাহলে হয়ে যাবে দেখো সাইন স্কোয়ার থিটা ইজ ইকাল টু 4/5 তার হোল স্কোয়ার। ওকে, তো দেখো এবার যদি আমরা এটাকে ভাঙি কী হবে, এটা পাবো দেখো সাইন স্কোয়ার থিটা, আর এদিকে 4 স্কোয়ার 16 পাবো, আর 5 স্কোয়ার 25 পাবো। এবার দেখো সাইন স্কোয়ার থিটা ইজ ইকাল টু কি, 2 নম্বর ফর্মুলা, 1 নম্বর ফর্মুলার সেকেন্ড পার্ট দেখো কী ছিল, সাইন স্কোয়ার থিটা ইকুয়াল টু কী ছিল, 1 - কস স্কোয়ার থিটা ছিল। তাহলে আমরা সাইন স্কোয়ার থিটার জায়গায় বসিয়ে দিতে পারি 1 - কস স্কোয়ার থিটা ইজ ইকাল টু 16/25, এটা তো হয়ে যাবে। এবারে কস স্কোয়ার থিটা বার করবো, তো এটা যেহেতু মাইনাস আছে এটাকে ওদিকে ভাগিয়ে দাও, আর 16/25কে এদিকে নিয়ে আসো। তোমরা এই 1কে ওদিকে নিয়েও করতে পারো, সেখানে মাইনাসের ঝামেলা আসবে, ওই জন্য আমি এরমভাবে করছি। আচ্ছা ঠিক আছে, নর্মাল লজিকেই থাক। তাহলে 1টা ওদিকে নিয়ে যাও, তাহলে কী পড়ে থাকছে, - কস স্কোয়ার থিটা ইকুয়াল টু 16/25 - 1। আচ্ছা এই লাইনটা আমি পাশেই করি, নাহলে এটা এখানে বোঝাই যাবে না। ওকে, তো আমি এটা পাশেই করছি, দেখো এটা মুছে দিলাম আমি। তাহলে দেখো, তাহলে 1টা ওদিকে চলে গেলে কী হবে, এদিকে পড়ে থাকছে - কস স্কোয়ার থিটা ইকুয়াল টু 16/25 - 1। ওকে, তাহলে এদিকটা - কস স্কোয়ার থিটাই বসছে ইকুয়াল টু, এটা লসাগু করলে কত হচ্ছে, 25 লসাগু হবে, এটা 16, 25টা এখানে গুণ হয়ে যাবে, 25 হবে লসাগু। তাহলে দেখো - কস স্কোয়ার থিটা ইকুয়াল টু, এটা দেখো এটা বিয়োগ হয়ে যাবে, বিয়োগ হলে দেখো -9/25 হবে। এবার বোথ সাইডে মাইনাস মাইনাস কেটে গেল, তাহলে কস থিটা ইকুয়াল টু কী দাঁড়াবে, স্কোয়ারটার দিকে চলে আসলে রুট হয়ে যাবে, √9/25। এবার √9 মানে হচ্ছে 3, আর 25 মানে কত হচ্ছে 5। তাহলে কস থিটার মানে পেয়ে গেলাম। দেখো সাইন থিটা থেকে আমরা কস থিটা বার করে ফেলেছি। কি টেকনিক, আশা করি বুঝতে পেরেছো। এরকম টেকনিক তোমাদেরকেও শিখতে হবে, যত প্র্যাকটিস করবে তত শিখতে পারবে। তাহলে এবার আমরা যেটা চাই, আমাদের কী দরকার, আমাদের কট থিটা দরকার। তাহলে কট থিটা ইকুয়াল টু কী জানি আমরা, কট থিটা মানে হচ্ছে কস থিটা বাই সাইন থিটা। এবার দেখো কস থিটার মান কি, কস থিটার মানে যে বার করেছি 3/5 পুরোটা বাই সাইন থিটা, সাইন থিটার মানে যে 4/5। ওকে, দেখো নিচেরটা আমরা উপরেরটা 3/5 রেখে দিয়ে নিচেরটাকে গুণ দিয়ে উল্টে দিচ্ছি, তাহলে 5/4 হয়ে যাবে। দেখে নাও 5/4, এখানে 5 মাল্টিপ্লাই হয়ে গেল, এই কেটে গেল, তাহলে গুণ করলে উপরে 3 × 3 আর নিচে 4। তাহলে আলটিমেটলি আমরা কট থিটার মান বার করতে পেরেছি, সেটা হচ্ছে কত, 3/4। তাহলে এই জায়গাটা আমরা কট থিটার জায়গায় বসিয়ে দিতে পারবো 3/4। আশা করি বুঝতে পেরেছো। আচ্ছা এই পোর্শনটা পুরোটা নিচে হবে, এই পোর্শনটা পুরো নিচে হবে, আর এই দিকটা আমাদের ডান দিক হবে। এবার আমরা এটাকে অঙ্কটা কমপ্লিট করব। মান আমরা সব বার করে ফেলেছি, এবার জাস্ট ক্যালকুলেশনের অপেক্ষা। এর তলায় কি আছে, 1 আছে, তো 4 আর 1-এর লসাগু হচ্ছে 4, 1 দিয়ে 4কে ভাগ করলে 4, 4 1 × 4, 4 দিয়ে 4কে ভাগ করলে 1, 1 3 1 × 3। তো আলটিমেটলি দেখো উপরে 5/4 আর নিচে আসছে কত, দেখো 4 আর 3 7/4। এর পাশের লাইনে পাশে করছি, তোমরা নিচে করবে। তাহলে উপরের 5/4কে লিখে দিলাম, পাশে ইন্টু দিয়ে নিচেরটা মাল্টিপ্লাই করে দিচ্ছি উল্টে, তাহলে 4/7, 4 4 কেটে যাচ্ছে। তো আলটিমেটলি অ্যান্সার এই অঙ্কটা দেখো 5/7। এই প্রসেসে কিন্তু আমায় অঙ্কটা করতে হবে, এটা আপাতত টুকে নাও। তাহলে দেখো এইবারে তোমরা যখন অঙ্ক করতে করতে একটু পাকা হয়ে যাবে, তখন দেখবে বুদ্ধিটা আরও একটু স্লিপ করবে, আরও ফাস্ট হবে বুদ্ধিটা। তো দেখো আমরা ধরো অঙ্কটা আবার সৃষ্টির শুরুতে চলে যাই। সাইন থিটা ছিল 4/5, এখান থেকে কোসেক থিটা আমরা বার করেছি।
তো আমাদের এরপর চাই কট থিটার মান, তাই তো। তো দেখবে পরে কট থিটাকে কী করে আরও শর্টে আনা যায়। তো দেখো কট থিটাকে আনতে গেলে আমি সাইন ব্যবহার করে এখানে এনেছি। আমরা দেখতে পাচ্ছি সাইন কেন, আমি তো কোসেক থেকেও কটে যেতে পারতাম, কোসেক থেকেও কটে যাওয়া যাবে। দেখো তাহলে সে জায়গায় কী করে করবে, দেখো কোসেক থেকে কটে কীভাবে যেতে হবে। আমি এখানেও দুদিকে স্কোয়ার করে দেবো, তাহলে কী হবে বলো তো, দুদিকে স্কোয়ার করলে দেখো এটা স্কোয়ার হয়ে যাবে, এদিকেও 5/4 তার স্কোয়ার হয়ে যাবে। তাহলে সেক্ষেত্রে হয়ে যাচ্ছে কি, সেক্ষেত্রে হয়ে যাচ্ছে কোসেক স্কোয়ার থিটা ইকুয়াল টু 25/16 এরকম দাঁড়াচ্ছে। এবারে কোসেক স্কোয়ার থিটার ফর্মুলা কি, কোসেক স্কোয়ার থিটা দেখো 1 প্লাস কট স্কোয়ার থিটা, 1 প্লাস কট স্কোয়ার থিটা। দেখো তো কটে চলে এলাম না আমরা, তাহলে কোসেক থেকে ডাইরেক্ট কটে চলে এসেছি আমরা। এবার 1টা দিকে পাঠিয়ে দাও, তাহলে কী হবে, তাহলে হবে কট স্কোয়ার থিটা ইকুয়াল টু 25/16 মাইনাস 1। তাহলে আরেক লাইন এখানে আমরা করি, তাহলে কট স্কোয়ার থিটা ইকুয়াল টু 16 লসাগু হলে এটা 25 হবে, মাইনাস এটা 16 হবে। নেক্সট এদিকে কট স্কোয়ার থিটাটা কট থিটা হয়ে যাবে ইজিক্যাল টু রুট ওভার 25 থেকে 16 বিয়োগ করলে দেখো 9/16। এবার 9/16 মানে দেখো 3/4, তাই না। তাহলে তো এটা একটু ইজি হয়ে গেল না, এখানে ডাইরেক্ট কোনো বাইঠাই করার দরকার নেই, ডাইরেক্ট কোসেক থিটা থেকে আমরা কট থিটা বার করে ফেললাম 3/4। এবার আমরা মানটা বসিয়ে দেবো, কোসেক থিটার মান হচ্ছে 5/4 বসে গেছে, এবং 1 প্লাস কট থিটার মান হচ্ছে 3/4। তাহলে কট থিটার জায়গায় 3/4 বসিয়ে এই দিকের ক্যালকুলেশনটা সেমই হবে। তাহলে এটাও আর একটা পদ্ধতি, এটা একটু বুদ্ধি খাটিয়ে করলাম, এটা আর একটু ছোটো হয়ে গেল, তাই না। তো এটাও টুকে নাও। আমরা এরপরে একটা ওই বলেছিলাম না বি টাইপ, একটা অন্য টাইপের অঙ্ক দেখাবো, যেটা ওই আর্টস নিয়ে যারা পড়বে তাদের ক্ষেত্রে ইজি হবে, কারণ এই নিয়মটা অনেকের ক্ষেত্রে ফর্মুলায় যত ফাস্ট হবে তত কিন্তু করতে পারবে। আচ্ছা, এটা টুকে নাও, তারপর আমরা ওই নিয়মটা নিয়ে আসছি। তো এবার দেখো আমি যে নিয়মটা করবো এই অঙ্কটাই, সেটা হচ্ছে অন্য একটা নিয়মে করবো, এটা সহজ নিয়ম, ওই নিয়মটাই যে কেউ করে দিতে পারবে, একদম ইজি। যে স্টেপগুলো বলছি চোখ বুঝে সেই স্টেপগুলো মেনে চললেই অঙ্কটা হয়ে যাবে। তো এই টাইপের অঙ্কগুলো এই টাইপের নিয়মে করতে গেলে ফার্স্ট একটা সমকোণী ত্রিভুজ আমায় আঁকতে হবে। থেকে আমি নাম দিয়ে দিচ্ছি, এটা এ, এটা বি, এটা সি। তোমরা চাইলে XYZ দিতে পারো, তোমাদের ইচ্ছা। এবার দেখো মনে মনে ভাবো, সাইন মানে কি বলেছিলাম আমি, সাইন মানে লম্ব বাই অতিভুজ, তাই তো। তাহলে আমরা লিখে দিচ্ছি সাইন মানে কি, লম্ব বাই অতিভুজ ইকুয়াল টু, এখানের ক্ষেত্রে ছবির ক্ষেত্রে লম্ব বাই অতিভুজ কী আছে দেখো, ছবির ক্ষেত্রে লম্ব হচ্ছে AB আর অতিভুজ হচ্ছে AC। তাহলে আমরা লম্বর জায়গায় বসিয়ে দিচ্ছি AB আর অতিভুজের জায়গায় বসিয়ে দিচ্ছি AC ইকুয়াল টু 4/5। তাহলে এখান থেকে দেখো আমরা দেখতে পাচ্ছি এবির মান হচ্ছে 4 আর এসির মান হচ্ছে কিন্তু 5। তাহলে এখানটা ধরে নিতে হবে, এগুলো যেহেতু অনুপাতে আছে, অনুপাতকে তো ডাইরেক্ট 4 আর 5 ধরা যায় না, আমাকে একটা কে ধরে নিতে হবে। তাহলে আমরা ধরতে পারি AB ইকুয়াল টু 4K, ওকে, আর এসি ইজিক্যাল টু নিচে কত 5, তাহলে 5K। জায়গাটা একটু ভালো করে বোঝো, এবির মান 4 আর এসির মান হচ্ছে 5, তাই এবি ইজিক্যাল টু আমরা 4K ধরেছি আর এসি ইকুয়াল টু আমরা 5K ধরেছি, ওকে। এইবার আমরা মনে রেখে দেবে সমকোণী ত্রিভুজের যে ফর্মুলাটা আমরা দেখেছিলাম, লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার ইজিক্যাল টু অতিভুজ স্কোয়ার, ওই ফর্মুলাটা এখানে আমরা অ্যাপ্লাই করব। তো ভালো করে দেখো, ত্রিভুজ ABC এর বলে লিখে এবার আমরা এই ফর্মুলাটা অ্যাপ্লাই করে দেবো, ঠিক আছে। তাহলে লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার ইজিক্যাল টু অতিভুজ স্কোয়ার। তাহলে লম্ব মানে কি AB, ভূমি মানে কি BC ইজিক্যাল টু হচ্ছে AC, ওকে। এইবার এই অবধি আসার পর দেখবে এখানে 3টে বাহু, তো দেখো 2টো বাহুর মান দেওয়া আছে আর একটা বাহুর মান দেওয়া নেই, সেটাই কিন্তু আমাদের বার করতে হবে। ভালো করে চেয়ে দেখো, এবির মান হচ্ছে 4K আর এসির মান হচ্ছে 5K, খালি বিসির মান দেওয়া নেই, তাহলে আমাকে এখান দিয়ে বিসিটা বার করতে হবে। এটা কিন্তু সব অঙ্কের ক্ষেত্রে কম্পালসারি নিয়ম, ওকে। তো এবির জায়গায় বসে দিচ্ছি 4K তার স্কোয়ার, বিসির জায়গায় বিসি বসছে কারণ এর মান আমরা বার করব, এসির জায়গায় বসে দিচ্ছি 5K তার স্কোয়ার। তো দেখো এবারে এটা হচ্ছে দেখো 16K স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার ইজিক্যাল টু হচ্ছে 25K স্কোয়ার। 16K স্কোয়ারকে ওদিকে ভাগিয়ে দাও, তাহলে বিসি স্কোয়ার ইকুয়াল টু 25K স্কোয়ার মাইনাস 16K স্কোয়ার, ঠিক আছে। এবারে বিসি ইকুয়াল টু কী দাঁড়াবে বলো তো, বিসি ইকুয়াল টু রুট ওভার, এটা কত হবে, এটা দেখো বিয়োগ করলে হবে 9K স্কোয়ার। এবার দেখো 9 মানে কি, 9 মানে হচ্ছে 3 আর K স্কোয়ার মানে হচ্ছে K, কারণ স্কোয়ার রুট এলিমিনেট হয়ে গিয়ে 3 বেরোয়। তাহলে আমরা বিসির মান পেয়ে গেলাম কি 3K। তাহলে 3টে বাহুর মানই এখন আমরা পেয়ে গেছি, এবির মান 4K, এসির মান 5K আর যেটার মান দেওয়া ছিল না বিসি সেটার মান আমরা 3K। এবার আমাদের অঙ্কটা এটাই করবো, ঠিক আছে। তো দেখো কোসেক থিটা মানে কি, কোসেক থিটা মানে মনে করো অতিভুজ বাই লম্ব। তাহলে অতিভুজ কি, এখানে অতিভুজ হচ্ছে এসি বাই লম্ব কি, লম্ব হচ্ছে এবি। তাহলে কোসেক থিটার জায়গায় আমরা বসে দিচ্ছি এসি বাই এবি 1 প্লাস কট থিটা মানে কি ছিল, দেখো কট থিটা মানে ছিল ভূমি বাই লম্ব, তাই তো, ভূমি বাই লম্ব। এখানে ভূমি হচ্ছে বিসি আর লম্ব হচ্ছে এবি, তাহলে ভূমি বাই লম্ব মানে এটা দাঁড়ালো, ঠিক আছে। এবার জাস্ট মানগুলো বসিয়ে দেবো। এসির মান কী ছিল দেখো, এসির মান এই যে 5K, তাহলে 5K বাই এবির মান কী ছিল, এবির মান ছিল 4K, মান বসছে দেখো ভালো করে 1
প্লাস আবারও বিসি, বিসির মান কি এই যে 3k বাই এবি, এবি মানে কি, এবি মানে হচ্ছে 4k। এবার দেখো এবারে উপরটা কে কে কেটে দিচ্ছি, নিচেও কে কে কেটে দিচ্ছি। কেটে দেওয়ার পর দেখো উপরে হচ্ছে 5/4, নিচে 1 + 3/4। দেখো ক্যালকুলেশনটা ঠিক সেই রকম হয়ে গেল না? এখানে মানটা বসানোর পর ঠিক দেখো 5/4 যেটা ছিল আগের অঙ্কটা দেখো, এই জায়গাটা 5/4 ছিল, নিচে 1/3/4 ছিল। ঠিক ক্যালকুলেশনটা সেম হয়ে গেল। এরপর আশা করি সেম ক্যালকুলেশন, ওটা দেখে দেখেই সেম হয়ে যাবে। আশা করি বুঝতে পেরেছো? তো এই নিয়মটা কিন্তু এইভাবে, এই অঙ্কগুলো সব এই টাইপের অঙ্কগুলো এই নিয়মে সমস্ত অঙ্ক হয়ে যাবে। ওকে, তো না এটাকে এরপরে নিজেরা করে নাও। এটা দেখো আগের লাইনেই করে দেওয়া আছে, আগের লাইনে এই পোর্শনটা দেখো সেমই আছে, 5/4 বাই 1 + 3/4। না এটা টুকে নাও তাহলে এই নিয়মটা। আচ্ছা দেখো আমরা এবার 2 নম্বর অঙ্কটা করব। 2 নম্বর অঙ্কটা আমরা কোন নিয়মে করব সেটা একটু ভাবনা চিন্তা করে নিই। আমি 1 নম্বর 2 নম্বর দুটো নিয়ম দেখিয়েছি, এই অঙ্কটা অবধি আমি ওই দুটো নিয়মেই দেখিয়ে দিচ্ছি। এরপর থেকে কিন্তু আমি আর দুটো নিয়মে দেখাবো না। ওকে, এরপর থেকে কিন্তু আমি একটাই নিয়মে দেখাবো। তো দেখো এখানে আছে tan θ = 3/4, আর আমায় যেটা প্রমাণ করতে দেখো এর মান আমায় প্রমাণ করতে দিচ্ছে হাফ। তো আমি এটা লেফট হ্যান্ড সাইডে লিখে বসে রয়েছি। তাহলে tan থিটার মান থেকে আমাকে sin থিটায় যেতে হবে। এবার তুমি ভাবো যে tan থিটা থেকে কী করে sin থিটায় যাবে, লিঙ্ক খুঁজে বেড়াও, যে খুঁজে খুঁজে লিঙ্ক বার করো যে tan থেকে কীভাবে সাইনে যাওয়া যায়। তো ভাবো দেখো tan থেকে সাইন বার করতে পারবো না আমরা ডাইরেক্ট, ঠিক আছে, কারণ ট্যানের সঙ্গে সাইনের কোনো ডাইরেক্ট সংযোগ নেই। একটা জায়গায় আছে, সেটা হচ্ছে যে tan θ = 8 নম্বর ফর্মুলা sin θ বাই cos θ, সেই ফর্মুলাটা আছে। কিন্তু সেখান থেকেও তোমার tan থেকে তুমি সাইন কিংবা কসে যেতে পারবে না, এটা দুটো মিশিয়ে রয়েছে, তাই না? তাহলে আমি কিন্তু tan থেকে ডাইরেক্ট সাইনে যেতে পারছি না এখানে। তাহলে একটুখানি তোমরা দিমাগ খাটাও, দিমাগ খাটিয়ে ফর্মুলা ভাবো যে কোথায় দিয়ে কীভাবে যাওয়া যাবে। আমি দেখো কী করছি, এটাকে ফার্স্টে উভয় দিকে বর্গ করে দিচ্ছি, মানে tan থিটারও স্কোয়ার আর এদিকে 3/4-এরও আমরা স্কোয়ার করে দিলাম। ওকে, তাহলে এটা দাঁড়িয়ে যাচ্ছে কি, এটা দাঁড়িয়ে যাচ্ছে আমার tan স্কোয়ার থিটা, এটা দাঁড়িয়ে যাচ্ছে 9, এটা দাঁড়িয়ে যাচ্ছে 16, ঠিক আছে। এবার tan স্কোয়ার থিটার ফর্মুলা কী ছিল ভালো করে দেখো তো, sec স্কোয়ার থিটা মাইনাস tan স্কোয়ার থিটা = 1 ছিল। সেক্ষেত্রে tan স্কোয়ার থিটার ফর্মুলা কী ছিল, sec স্কোয়ার থিটা মাইনাস 1। তো আমরা এখানে tan স্কোয়ার থিটার জায়গায় বসিয়ে দেবো sec স্কোয়ার থিটা মাইনাস 1 = 9/16। এবার আমরা এককে ওদিকে নিয়ে চলে যাচ্ছি, তাহলে এদিকে পড়ে থাকছে কি sec স্কোয়ার থিটা = এক ওদিকে কী হবে 9/16 + 1। এবার দেখো sec স্কোয়ার থিটা = এটা লসাগু করলে 16 হবে লসাগু, এখানে 9, এটা 16টা এখানে উঠে যাবে। তাহলে sec থিটা = আমরা পেয়ে যাচ্ছি এখান থেকে sec থিটা √, এটা যোগ করলে কত হবে, যোগ করলে হবে 25/16। তাহলে sec থিটা = 5/4, এটা দাঁড়াচ্ছে, sec বেরিয়ে গেল। এবার আমরা জানি sec মানেই কি, sec মানেই কিন্তু 1/cos। sec মানে কি, sec মানে হয়ে যাচ্ছে 1/cos থিটা = হচ্ছে 5/4। এবার যদি আমরা বোথ সাইডকে ধরে উল্টে দিই, বোথ সাইডকে ধরে উল্টে দিলে কী হবে, cos থিটা বাই 1 = 4/5, বা নিচের 1 যদি গায়েব করে দাও তাহলে cos থিটার মান আমরা পেলাম। কিন্তু cos থিটার মান পেয়ে এবার কী হবে, এবারে দেখো tan থিটা মানে আমরা কী জানি, tan থিটা মানে হচ্ছে সাইন বাই cos থিটা, তাই তো নাকি, সাইন থিটা বাই cos থিটা। এবার এখান থেকে দেখো tan থিটার জায়গায় আমরা বসিয়ে দিচ্ছি 3/4, কোনো সন্দেহ নেই, = সাইন থিটার মান জানি না, cos থিটার মান জানি কত, এই যে বার করেছি 4/5। এবার যদি আমরা কোনাকুনি গুণ করে দিই, ভালো করে দেখো একটু চেয়ে, কোনাকুনি যদি আমরা গুণ করে দিই, তো সাইন থিটাকে সাইন থিটা = এটা গুণ করলে কী হবে, পাশাপাশি গুণ হবে 3×4 = 12, বাই নিচে 4×5 = 20, এরকম দাঁড়াবে। তো এখান থেকে একটা সাইন থিটার মান কিন্তু পাওয়া যাচ্ছে, ঠিক তো। অথবা এবার আমি করেই দিচ্ছি কমপ্লিট, দেখো সাইন থিটা একে সাইন থিটা, আর এটা দেখো উপরে উপরে গুণ করলে 3×4 = 12 আর নিচে 4×5 = 20। তাহলে সাইন থিটা = 12/20। যদি তুমি 4 দিয়েও কাটো, 3×4 = 12, 4×5 = 20, তাহলে বেড়ে যাচ্ছে কত, 3/5। তাহলে সাইন থিটার মান কিন্তু এখানে আমরা পেয়ে যাচ্ছি 3/5। এই মানটা এখানে পুট করে দিয়ে অঙ্কটা করা যাবে। এটা আমি এরকম করে মুছে দিচ্ছি, তোমাদের যদি এইটা পছন্দ হয় পরে আবার রিপিট ব্যাকে গিয়ে এই নিয়মটা টুকে দিও। আমি এখানে আলাদা নিয়ম দেখাচ্ছি এটা মুছে দিয়ে। দেখো আমি এখানে cos বার করে ফেলেছি, তো cos বার করে দিয়ে মানে লজিক যেটা, এটা এই অঙ্কের ক্ষেত্রে হয়ে গেল, অন্যান্য অঙ্কের ক্ষেত্রে কিন্তু লজিকে মিলবে না, সুতরাং আমি এটার কমপ্লিট লজিকটা দেখিয়ে নিই। এবার যদি আমরা আবার স্কোয়ার করে দিই, আচ্ছা দেখো এখানে sec স্কোয়ার থিটা ছিল, তো sec স্কোয়ার থিটা = এত ছিল, তাই তো। তাহলে এই জায়গাটাতে করলেই আমার ভালো হতো। হ্যাঁ, এই জায়গাটা আমি একটু মুছবো না, এই জায়গাটা আমি, যেহেতু আমার এখানে আসছে না পুরোটা, এই জায়গাটা আমি একটু রিপিট করছি। তো এই জায়গায় ফিরে আসছে, এই জায়গা থেকে। ওকে, দেখো এই জায়গাটা না মুছলে আমার ভালো হয়। তাহলে sec মানে কি, sec মানে হচ্ছে 1/cos স্কোয়ার থিটা, তাই তো নাকি, 1/cos স্কোয়ার থিটা, এটা হচ্ছে 16/,
কত আছে, এটা যোগ করলে হচ্ছে 25 বাই হচ্ছে 16। এটা তো আপাতত আছে, বুঝতেই পারছো কী করা হলো, এটাকেই ডাইরেক্ট চেঞ্জ করে দিচ্ছি। সেক মানে 1/cos, যেহেতু স্কোয়ার ছিল তাই স্কোয়ার। এইবার বোথ সাইডকে যদি ধরে উল্টে দিই তাহলে দেখো এটা cos স্কোয়ার থিটা, এটা যাবে 16/25, এটা দাঁড়াচ্ছে, তাই তো। এইবার আমরা এই cos স্কোয়ার থিটার জায়গায় cos স্কোয়ার থিটার ফর্মুলা বসিয়ে দেবো। ভালো করে মনে করে দেখো তো, cos স্কোয়ার থিটার ফর্মুলা কী ছিল? cos স্কোয়ার থিটার ফর্মুলা ছিল 1 - sin স্কোয়ার থিটা ইকুয়াল টুই কিন্তু cos স্কোয়ার থিটা, তাই তো নাকি? তাহলে cos স্কোয়ার থিটার জায়গায় বসিয়ে দিলাম আমরা 1 - sin স্কোয়ার থিটা। এবার এই মাইনাস, এই 1টা ওদিকে পাঠিয়ে দাও, তাহলে -sin স্কোয়ার থিটা ইকুয়াল টু 16/25 -1। এবার দেখো sin স্কোয়ার থিটা বসিয়ে দিচ্ছি আমরা, এটা কত হচ্ছে, এটা হচ্ছে 25, এটা 16 - 25, তাহলে আমরা বিয়োগ করলে কত পাবো দেখো তো, sin স্কোয়ার থিটা ইকুয়াল টু, আচ্ছা মাইনাসটা দিতে হবে, বিয়োগ করলে কি দাঁড়াচ্ছে, বিয়োগ করে দাঁড়াচ্ছে -9/25, এখান দিয়ে মাইনাস কেটে গেল। এবার আমরা স্কোয়ারটা দিকে পাঠিয়ে দিই, তাহলে আলটিমেটলি আমরা পেয়ে যাবো কি, sin থিটা ইকুয়াল টু √9/25, মানেই কত, মানে হচ্ছে 3/5। তাহলে এখান থেকেও কিন্তু আমার 3/5 বেরিয়ে গেল। আর আগে যে নিয়মটা দেখালাম ওই নিয়মে কিন্তু sin থিটা মান 3/5 বেরিয়েছে। আমি যত রকম নিয়মে করা যায় সেরকম নিয়মে করে দেখাচ্ছি, তোমরা যাতে বুঝতে পারো ক্লিয়ারলি। তো দেখো এই জায়গাটা অসুবিধা হচ্ছে, সেজন্য আমি একটু মুছে নিয়েছি। তো এবার মানগুলো বোঝাচ্ছি আমি, দেখো √1 মাইনাস sin থিটার মান আমরা কী বার করেছি, 3/5, পুরোটা বাই দেখো 1 প্লাস এগেন sin থিটার মান 3/5, তো ইকুয়াল টু √, দেখো এবার উপরটা এই মিডিলের দাগটা আমি দিয়ে দিলাম আগে। এবার দেখো উপরের পোর্শনে একটা লসাগু হবে ছোটো করে এরকম, অর্থাৎ 5 আর 1-এর লসাগু, এখানে 5, 1 দিয়ে 5কে ভাগ করলে 5 এবং 5 1-কে 5, মাইনাস 5 দিয়ে 5কে ভাগ করলে 1, 3 1-কে 3, আর নিচের পোর্শনে একটা ছোটো করে লসাগু হবে। তো দেখো 5 আর 1-এর লসাগু 5, এবং 1 দিয়ে 5কে ভাগ করলে 5, 5 1-কে 5, প্লাস 5 দিয়ে 5কে ভাগ করলে 1, 3 1-কে 3। তো উপরটা দেখো বিয়োগ করলে কত দাঁড়াচ্ছে, উপরে বিয়োগ করলে দাঁড়াচ্ছে 2/5, এবং নিচে দেখো যে 8/5। এবার দেখো উপরে 2/5কে আমরা লিখে দিচ্ছি ইন্টু দিয়ে, নিচের কেটাকে উল্টে দিলে 5/8 হয়ে যাচ্ছে। তাহলে 2 দিয়ে 5 5 কেটে গেল, আর 2 দিয়ে 4কে কাটলে 8কে কাটলে নিচে 4, তাহলে দেখো উপরে একটা 1 থাকছে। তো দেখো আলটিমেটলি √, আচ্ছা এদিকটা না, আমি এদিকটা করছি, হ্যাঁ এদিকটা করছি, এরপর এদিকে, হ্যাঁ। তো √, এটা উপরে আছে 1 আর নিচে হচ্ছে 4, তো 1কে লেখা যাবে 1 × 1, 4কে লেখা যাবে 2 × 2, তো ইকুয়াল টু দেখো 1/2 ইজিক্যাল টু রাইট হ্যান্ড সাইড প্রমাণিত। তাহলে বোঝা যাচ্ছে যে এখানে আমি যেভাবে sin থিটার মানটা বার করলাম এদিকে, সেইভাবে sin থিটার মান বার করে এখানে পুট করে এইভাবে ক্যালকুলেশন করলে 1/4, মানে 1 1-কে 1 আর নিচে 2 1-কে 2, তো 1 1-কে 1 আর দুটো 2-এর জন্য একটা 1, এটাই দেখো আমাকে প্রমাণ করতে বলেছে। তো রাইট হ্যান্ড সাইড প্রমাণিত, এটা টুকে নাও। তো এরপর আমরা যেটা করবো, এটা এবার আমরা বলবো ওই 2 নম্বর যে সহজ নিয়মটা দেখেছিলাম, এবার আমরা এই অঙ্কটাই ওই 2 নম্বর অর্থাৎ সহজ নিয়মটাই করে দেখাচ্ছি। তো দেখো আছে কি, tan থিটা ইকুয়াল টু 3/4, এটা দেওয়া ছিল প্রথম থেকে, ওই পোর্শনটা আমি রেখে দিয়েছি। কেন রেখে দিয়েছি, কারণ ক্যালকুলেশনটা প্রায় অলমোস্ট সেম, সুতরাং আমি আর ডবল খাটবো না, ক্যালকুলেশনটা আমি ওদিকে রেখে দিয়েছি। ওকে, তো দেখো আমি কী করবো, tan থিটা মানে কি, tan থিটা এরকম ফর্মুলা অনুযায়ী tan থিটা মানে হচ্ছে লম্ব বাই ভূমি। তো আমরা tan থিটার জায়গায় কী লিখে দেবো, লম্ব বাই ভূমি। এরপর আমরা কী লিখবো, ইকুয়াল টু ছবি অনুযায়ী লম্ব হচ্ছে AB, আর ভূমি হচ্ছে BC, ইকুয়াল টু 3/4। তো আমরা এবারে সুতরাং দিয়ে আমরা কী লিখতে পারি, ধরি আগের বার যে নিয়ম ছিল সেম নিয়ম, AB ইকুয়াল টু 3K, এটা আমাদের ধরতে হবে, AB ইকুয়াল টু 3K, এবং BC ইকুয়াল টু হয়ে যাচ্ছে কি 4K, ঠিক তো। এবার দেখো আমি বলেছিলাম, ঠিক দেখো ABC ত্রিভুজের যে 3টে বাহু থাকবে, 3টে বাহুর মধ্যে 2টো বাহুর মান দেওয়া থাকবে, ABর মান দেওয়া আছে, BCর মান দেওয়া আছে, আর একটা বাহুর মান তোমার দেওয়া থাকবে না, সেটা হচ্ছে AC হতে পারে, যেটা নেই আর কি। এই ছবি অনুযায়ী ACর মান দেওয়া নেই, তাহলে আমাকে যে বাহুটার মান দেওয়া থাকবে না আমাকে ঠিক সেই বাহুটার মান বার করতে হবে। তো আমার এখানে AC বাহুর মান দেওয়া নেই, তো আমি AC বাহুর মানই বার করবো কী করে, পিথাগোরাসের ফর্মুলা দিয়ে। ত্রিভুজ ABC এর আমরা লিখতে পারবো কি, লিখতে পারবো AB স্কোয়ার মানে কি লম্ব স্কোয়ার, প্লাস BC স্কোয়ার মানে ভূমি স্কোয়ার, ইজিক্যাল টু অতিভুজ স্কোয়ার মানে কি AC স্কোয়ার। এবার দেখো মানগুলো যদি আমরা বসিয়ে দিই, ABর মান কি, দেখো ABর মান হচ্ছে 3K, তাহলে বসে যাচ্ছে 3K তার স্কোয়ার, প্লাস হচ্ছে BC স্কোয়ার মানে কি, BC স্কোয়ার মানে হচ্ছে 4K, তাহলে তার হোল স্কোয়ার, ইজিক্যাল টু ACর মান আমাদের দরকার, তো AC স্কোয়ার। ওকে, তো এবার দেখো যদি আমরা বার করি, এটা মানে কত হবে, দেখো এটা মানে হয়ে যাবে 9K স্কোয়ার, আর এটা মানে হয়ে যাবে 16K স্কোয়ার, আর স্কোয়ারটা যদি আমরা এদিকে পাঠিয়ে দিই হয়ে যাবে √, ইকুয়াল টু শুধু হয়ে যাবে এদিকে AC, বা তোমরা এটাকে ঘুরিয়েও লিখতে পারো, অসুবিধা নেই। তো এবার দেখো যদি আমরা এটাকে যোগ করি কত পাবো, দেখো যোগ করলে পাবো 25K স্কোয়ার,
ইকুয়াল টু এসি, বা এসিটাকে ঘুরিয়ে লিখছি এসি ইকুয়াল টু 25 রুট থেকে বেরোলে 5 হয়, আর কে স্কোয়ার বেরোয় 5k। তাহলে 25 কে স্কোয়ারটা রুট থেকে বেরোলে কত হয়ে বেরোবে 5k। এরপর আমরা ঠিক এই পোর্শনটায় চলে আসবো। এসে আমরা কি বলেছিলাম কি করতে, দেখো ক্যালকুলেশনটা প্রায় সেমই হবে, শুধু এখানে দুটো লাইন অ্যাডিশন হবে। আমি এইখানটায় দুটো লাইন এইদিকে আমি করে দেবো, সেই দুটো লাইনের পরে এই লাইন এই নম্বর লাইন চলে আসবে অটোমেটিক। তো দেখো আমি এই জায়গাটা একটু মুছবো, তোমরা আগে এই পোর্শনটা টুকে নাও। তো দেখো আমরা এবারে মানগুলো বসাবো। আমি পাশে মানগুলো লিখে নিচ্ছি। এবির মান ছিল 3k, বিসির মান 4k এবং এসির মান 5k আমরা বার করেছি। তো দেখো এটার একটা সাইডে আমি এদিকে করে নিচ্ছি দুটো লাইন জাস্ট রুট ওভার 1 মাইনাস সাইন মানে কি, সাইন মানে হচ্ছে লম্ব বাই অতিভুজ। লম্ব মানে দেখো এবি, আর অতিভুজ মানে হচ্ছে এসি, বাই নিচে কি ছিল এগেন 1 প্লাস, এটাও কি হবে লম্ব বাই অতিভুজ মানে এবি বাই এসি, এই ব্যাপারটা আসবে। এর পরের লাইনটা ভালো করে দেখো 1 মাইনাস এবির মান কত, এবির মান দেখো 3k বাই এসির মান কত 5k, পুরোটা বাই 1 প্লাস উপরে দেখো সেই এবির মান 3k আর নিচে 5k। তো এইকে কেটে যাচ্ছে, এখানেও এইকে কেটে যাচ্ছে। কাটার পরে দেখো আমরা যে লাইনটা লিখবো সেই লাইনটাই হচ্ছে দেখো এইটা। একটু ভালো করে ভাবনা চিন্তা করে দেখো 1, এই যে 1 আর মাইনাস মাইনাস, এখানে কে কেটে গিয়ে 3/5, 3/5 নিচেও 1, এই যে 1 প্লাস প্লাস 3/5, 3/5। তারপরে ক্যালকুলেশনগুলো সেম, বুঝতে পারলে? তাহলে তুমি ওইভাবেই করো আর এইভাবেই করো, যেভাবেই করো না কেন উত্তর কিন্তু একই বেরোবে। এবার তোমার কোনটা ইজি লাগে তুমি সেই পদ্ধতিতেই করবে, বুঝতে পেরেছো? আশা করি টুকে নাও। তো দেখো আমরা চলে এসেছি 3 নম্বর অঙ্ক নিয়ে। এটা আমাদের আজকের ভিডিও শেষ অঙ্ক। তো দেখো কিভাবে করব। আমি দুটো করে প্রত্যেকটা অঙ্ক আমি দুটো করে নিয়মে দেখিয়েছি। একটা হচ্ছে নর্মালি ভাবনা চিন্তা করে বার করতে হচ্ছিল নিয়ম, আর একটা হচ্ছে কে ধরে যেটা করলাম। তো কে ধরেটা বুঝতে পারছো ইজি। তো এটার ক্ষেত্রেও তুমি যদি কে ধরে করতে চাও একদম ডাইরেক্ট ইজি হয়ে যাবে একদম। কিন্তু আমি প্রথমেই যেহেতু জটিল নিয়মটা দেখাচ্ছি, তো এবারে আমি জটিল নিয়মটা আগে দেখাবো। আছে ট্যান, আমার বার করতে হবে সাইন এবং কস। আশা করি জানো সবাই সাইন এবং কস আমরা আগেও বার করেছি ট্যান থেকে। কীভাবে বার করবে দেখো, আমি বারবার বলছি সম্পূর্ণ নিজের ব্যক্তিগত ব্যাপার। যত মাথা খাটাবে তত কিন্তু জিনিসের সহজ হবে, যত ফর্মুলা ফেলবে তত কিন্তু সহজ হবে। অর্থাৎ ফর্মুলার অ্যাপ্লিকেশনটা তোমাদের সঠিক জায়গায় সঠিকভাবে করতে হবে, তাহলে কিন্তু হবে। তো দেখো ট্যান থিটা আছে, ট্যান থিটা ইকুয়াল টু 1 আছে। আমি কি করলাম, উভয় দিকে বড় করে দিচ্ছি। তাই ট্যান স্কোয়ার থিটা, আর এটা এখানে কী হবে, আচ্ছা এখানে আমি স্কোয়ারটা লিখি, ট্যান স্কোয়ার থিটা, এটা লিখে দিদি এক স্কোয়ার। অর্থাৎ উভয় দিকে আমরা কী করলাম, বর্গ করে দিলাম। এদিকেও স্কোয়ার করেছি, ওদিকেও স্কোয়ার করেছি। তাহলে এটা কি হয়ে যাবে, এটা হয়ে যাবে ট্যান স্কোয়ার থিটা, আর একের স্কোয়ার কত হয় 1। এবার দেখো ট্যান স্কোয়ার থিটাকে কী লেখা যাবে, আমরা জানি ট্যান স্কোয়ার থিটার ফর্মুলা কি, সেক স্কোয়ার থিটা মাইনাস 1। তো এখানে লেখা যাবে কি, সেক স্কোয়ার থিটা মাইনাস আবার 1 ইকুয়াল টু 1 রয়েছে, ঠিক তো? এবার এই 1কে ওদিকে পাঠিয়ে দাও, তাহলে হয়ে যাচ্ছে সেক স্কোয়ার থিটা ইকুয়াল টু 1 প্লাস 1 মানে কত, সেক স্কোয়ার থিটা ইকুয়াল টু 2 বেরিয়ে গেল। এবার দেখো আমি যদি সেক স্কোয়ার থিটার ফর্মুলা লিখি, আমরা কী পাবো, আমরা পাবো 1/cos স্কোয়ার থিটা। তার মানে কি, এখানেও নিচে 1 আছে, তার মানে উল্টে যাবে 1/2 হয়ে যাবে। সরি, এটা উল্টাবে কেন, এটা এখন উল্টাবে না, এটা পরের লাইনে উল্টাবে। এটা আপাতত 2 থাক, এই 2-এর তলা আপাতত ধরে নিতে হবে 1 আছে। এবার বোথ সাইডকে ধরে উল্টে দাও, তাহলেই দেখবে কী পেয়ে যাবে, শুধু কস স্কোয়ার থিটা মানে এর তলায় 1 আছে ইকুয়াল টু নিশ্চয়ই 1/2। নিচে 1 আর লেখার দরকার নেই, নিচের 1 লিখে ওটা নিচের 1 আর দাম নেই। তাহলে শুধু কস স্কোয়ার থিটা ইকুয়াল টু 1/2 বেরিয়ে গেল। তাহলে দেখো এখান থেকে কিন্তু আমরা কস থিটার মানটা বার করতে পারবো। তো আমরা বার করে ফেলি কস থিটার মান, এরপরে আমি এদিকে করছি। তো এখান থেকে যদি আমরা কস থিটার মান বার করতে চাই, স্কোয়ারটা দিকে পাঠিয়ে দিতে হবে। তাহলে হয়ে যাবে কি, কস থিটা ইকুয়াল টু এদিকে √1/2। এবার √1/2 মানে কি, কস থিটা ইকুয়াল টু, দেখো 1 মানে 1 বেরিয়ে আছে, কিন্তু 2টা রুট থেকে বেরোয় না, তাহলে 1/√2। তাহলে কস থিটার মান কিন্তু আমরা পেয়ে গেছি 1/√2। এরপর কিন্তু আমাদের সাইন থিটার মান বার করতে হবে। তো সাইন থিটার মান কোথা থেকে বার করব, এই লাইনটা থেকে। এই লাইনটা থেকে আবার বলে লিখবে, ঠিক আছে? আবার বলে লিখতে হবে। আবার কস স্কোয়ার থিটা ইকুয়াল টু, এই যে কস স্কোয়ার থিটা ইকুয়াল টু 1/2 লিখে দিলাম। ওকে, এবার দেখো কস স্কোয়ার থিটার ফর্মুলা কি, কস স্কোয়ার থিটার জায়গায় লিখে দিতে হবে 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা। যদি আমরা এখানে বসাই হাফ, ফার্স্টে কী করবো, 1টাকে ওদিকে নিয়ে যাও, তাহলে মাইনাস সাইন স্কোয়ার থিটা ইকুয়াল টু হাফ মাইনাস 1। অর্থাৎ এই প্লাস 1টা ওদিকে কী হয়ে গেল কি, -1। তো দেখো ভালো করে একটুখানি, এর মানও সেমই বেরোবে। সাইন স্কোয়ার থিটা ইকুয়াল টু, এটা লসাগু যদি করি নিচে 1 হবে, উপরে 1 হবে, এটা 2 হয়ে যাবে, তাই তো? তাহলে মাইনাস সাইন স্কোয়ার থিটা ইকুয়াল টু, এখানে কত হয়ে যাবে, -1/2। দেখো বোথ সাইডের জন্য মাইনাস মাইনাস কেটে দিই, তাহলে আমরা কী পাচ্ছি, তাহলে আমরা পেয়ে যাচ্ছি তোমার স্কোয়ারটা ওদিকে পাঠিয়ে দাও। আচ্ছা একবার ফেস করে লিখে নিই, তাহলে সাইন স্কোয়ার থিটা ইকুয়াল টু 1/2। স্কোয়ারটা দিকে পাঠিয়ে দাও, তাহলে কী হয়ে যাবে বলো তো, তাহলে সাইন থিটা ইকুয়াল টু √1/2। এবার একটু আগে আমি দেখো √1/2 মানে কত, √1/2 মানে কিন্তু 1/√2।
তাহলে দেখো সাইন থিটার মানও বেরোলো 1/√2 এবং কস থিটার মানও বেরোলো 1/√2। যদি আমরা এই ফার্স্ট প্রসেসে করি তাহলে আমাদের এইটা মান বেরোচ্ছে। এবার এই সাইন থিটার জায়গায় সাইন থিটার মান, কস থিটার জায়গায় কস থিটার মান বসিয়ে একটা ক্যালকুলেশন করা যেতে পারে। ওকে, তো এই পোর্শনটা বাদ টুকে নাও, এর নিচে এটা, তার নিচে ওটা, আশা করি বুঝতে পেরেছো। টুকে নাও, তারপর মান বসাচ্ছি আমি। তো দেখো আমরা মানটা বসিয়ে দিচ্ছি, সাইন থিটার জায়গায় 1/√2 প্লাস কস থিটার জায়গায় 1/√2। তো সামনে 8 ছিল 8 বসে গেছে, সামনে 5 ছিল 5 বসে গেছে, পুরোটা বাই। এখানে দেখো সাইন কিউব থিটা, তাহলে কী লিখবো আমরা সাইন কিউব থিটাকে 1/√2 তার কিউব মাইনাস 2 কস কিউব মানে আবারও 1/√2 তার কিউব প্লাস আবার 7 কস থিটা মানে কত 7 ইন্টু দা এখানে /√2, এরকম ঠিকঠাক মান বসিয়েছি আশা করি। এবার দেখো গুণটা করে বার করছি, এটা দেখো উপরে উপরে গুণ করলে কত হবে 8 একে 8 আর নিচে হয়ে যাবে √2। এটা দেখো উপরে উপরে যদি গুণ করা হয় 5 একে 5 বাই নিচে হয়ে যাবে কি √2, পুরোটা বাই। একটু ভালো করে দেখবে, 1 কিউব কিন্তু 1 হয় বাই √2 কিউব কী হবে, √2 কিউব হয়ে যায়, মনে রেখে দেবে √2 কিউব, √2 কিউব কী হয়ে যাবে ভালো করে দেখো √2 ইন্টু √2 ইন্টু √2, √2 কিউবকে এরকম লেখা যায় 3 বার, √2 ইন্টু √2 ইন্টু √2। তো আমরা জানি প্রথম দুটো √2 মানে কত হয়, দুটো √2 মানে হয় 2, তাহলে কত হবে অ্যাকচুয়ালি 2√2। তাহলে নিচে হয়ে যাবে কি 2√2 মাইনাস 2 ইন্টু এটাও দেখো একই হবে 1/2√2 প্লাস এটা দেখো গুণ করলে কী হবে উপরে উপরে 7 আর নিচে নিচে √2। এইবার দেখো এইখানে আমরা 2 2 কেটে দিতে পারছি। তো দেখো এবার আমাদের লসাগু করতে হবে, যা দেখতে পাচ্ছি একটা বড় সড়ো লসাগু হবে। আচ্ছা এই উপরটা লসাগু করছি আগে, ফার্স্টে দেখো √2 লসাগু কিন্তু √2ই হবে, উপরে 8ই হবে আর নিচে এখানটায় 5ই হবে লসাগু করলে, পুরোটা বাই। দেখো পুরোটা বাই আমরা এখনই লসাগু করতে পারবো না, কারণ এটাকে আমাকে আগে ফ্রেশ করে লিখতে হবে। তাহলে এখানে 1/√2 পড়ে আছে প্লাস আবার 7/√2, এই অবধি এটা আসলো। এর পরের লাইনে নিচেরটাও লসাগু করবো আমরা, পাঁচটাও লসাগু করবো, এই দিকটা করছি দেখো। তো দেখো ভালো করে, তাহলে উপরে দেখো উপরে 8 আর 5 যোগ করে 13, তাহলে 13/√2 পুরোটা বাই। দেখো আমরা নিচেও একটা লসাগু করবো ছোটো করে, 2√2 তাহলে কত লসাগু হবে 2√2 লসাগু হবে। ভালো করে ক্যালকুলেশনটা দেখবে, 2√2 দিয়ে 2√2কে ভাগ করলে 1, সেই 1 দিয়ে উপরের 1কে গুণ করলে কিন্তু 1ই হবে, মাইনাস √2 দিয়ে 2√2কে ভাগ করলে √2 কেটে গিয়ে 2 পড়ে থাকবে, সেই 2 দিয়ে উপরের 1কে গুণ করলে 2 প্লাস এটা দেখো √2 দিয়ে 2√2কে ভাগ করলে √2 কেটে গিয়ে 2 পড়ে থাকবে, 7 দুগুণে কত হয়ে যাবে 14। উপরটা যখন আমাদের 13/√2 ছিল সেরকমই বসে যাবে। নিচেরটা ভালো করে দেখো, তোমার 1-এর চিহ্ন প্লাস আর 14-র চিহ্ন প্লাস, তাহলে এই দুজন যোগ হবে, 14 আর 1 হয়ে যাবে 15, তার থেকে 2 বাদ চলে যাবে, কত হয়ে যাবে সেই 13/2√2, মানে অনেকটা দেখো মিলেছে তাই না। তাহলে এবার কী করবো, এবার আমরা জানি কী করতে হবে, 13/√2 লিখে নিচেরটাকে আমরা গুণ দিয়ে উল্টে দেবো, উল্টালে কী হবে 2√2 বাই আবার 13, ঠিক তো। এবার দেখো 13 কেটে যাচ্ছে আর এদিকে √2 কেটে যাচ্ছে, তাহলে পড়ে থাকছে কি শুধু 2, তাহলে এটাই অ্যান্সার হয়ে যাচ্ছে শুধু 2। বুঝতে পেরেছি আশা করি, নাও টুকে নাও। তো দেখো আমরা 2 নম্বর নিয়মটাও আমরা এই অঙ্কটাও দেখিয়ে দিচ্ছি লাস্ট, এর পরের যে ভিডিও মানে নেক্সট যে পার্ট 2টা আসবে সেটাই কিন্তু আমি 1 নম্বর নিয়ম 2 নম্বর নিয়ম দুটো নিয়মে দেখাবো না, যে অঙ্কটা যে নিয়মে সোজা হবে আমি সেই নিয়মটাই দেখাবো। ওকে, তো এটাও দেখো আমি 2 নম্বর নিয়মটাও করে দিচ্ছি। ওকে, তো দেখো ট্যান থিটা মানে কি, ট্যান থিটা মানে হচ্ছে লম্ব বাই ভূমি, তো আমরা একটু আগে শিখেছিলাম। তাহলে ট্যান থিটা জায়গায় লিখেছি লম্ব বাই ভূমি। ছবি অনুযায়ী লম্ব কি, ছবি অনুযায়ী লম্ব দেখো এবি আর ভূমি হচ্ছে বিসি, ইকুয়াল টু হচ্ছে 1। এবার দেখো 1 মানেই নিচে 1 ধরে নেওয়া যায়, তার মানে সুতরাং আমরা ধরে নিতে পারি, ধরি কি এবি ইকুয়াল টু 1K, এটা ধরা যায়, আর বিসি ইজ ইকাল টু কী ধরা যাবে 1K, এটা ধরে নেওয়া যায়। তাহলে আমি বলেছিলাম যে এবিসি ত্রিভুজের যে কোনো দুটো বাহুর মান দেওয়া থাকবে আর একটা বাহুর মান আমাকে বার করতে হবে, সেটা কী দিয়ে বার করব, সেটা আমরা সেই একই প্যাটার্ন 2 নম্বর নিয়মটার প্রত্যেকটা অঙ্কে একই রুলস। তাহলে ত্রিভুজ এবিসি এর একইভাবে আমি লিখতে পারবো কি লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার ইজ ইকাল টু হয়ে যাচ্ছে অতিভুজের স্কোয়ার। তো এবির মান দেখো 1K, তো আমরা বসিয়ে দিচ্ছি 1K তার স্কোয়ার, প্লাস বিসির মানও দেখো 1K আর এসি বসে গেল। ওকে, তো 1K মানে কি 1 স্কোয়ার তো একই হয়, এখানটা শুধু K স্কোয়ার বেরোবে, এখানেও দেখো 1 লিখেই দিচ্ছি আমি, এখানেও 1 স্কোয়ার 1 আর এটা হয়ে যাবে K স্কোয়ার ইকুয়াল টু এসি স্কোয়ার। এর পরের লাইনে স্কোয়ারটা এদিকে পাঠিয়ে দেবো, তো √1 যোগ করে কী হয়ে যাবে 2K স্কোয়ার ইকুয়াল টু এসি।
এবার আমি লাস্ট লাইনটা ঘুরিয়ে লিখছি, দেখো আলটিমেটলি এসি ইকুয়াল টু কী বেরোয় ভালো করে দেখো, এই কে এর মাথায় স্কোয়ার আছে তাই কেটা বাইরে বেরিয়ে যাবে, কিন্তু দুইটা বেরোতে পারবে না, তাহলে এসির মানে যাবে কি বলতো √2, বুঝতে পেরেছো? এবার দেখো এই মানগুলো আমরা যখন এখানে পুট করব তখন কি আসবে দেখো, আমি এটা এখানে করছি, আমি এটা পুরোটা কমপ্লিট করবো না, কারণ এই ক্যালকুলেশনটা আমি অলমোস্ট আগের অঙ্কটার মতনই হবে, খালি 2 লাইন এক্সট্রা হবে। আমি বুঝতে পারছি যে ক্লাসিফিকেশন অর্থাৎ এই অঙ্কটার সাথে আগের নিয়মের অঙ্কটার কি মূল পার্থক্য সেটা আশা করি সবাই বুঝতে পারছো। তো দেখো 8 লিখে দিলাম ইন্টু সাইন থিটা, সাইন মানে কি লম্ব, দেখো লম্ব হচ্ছে এবি বাই অতিভুজ, অতিভুজ কি অতিভুজ হচ্ছে এসি, প্লাস 5 ইন্টু কস থিটা, কস থিটা মানে কি ভূমি, ভূমি মানে বিসি বাই অতিভুজ মানে হচ্ছে এসি, পুরোটা বাই এগেন সাইন থিটা মানে কি এবি বাই এসি, তার হয়ে যাবে কিউব, মাইনাস 2 ইন্টু কস মানে সেই একই বিসি বাই এসি তার হোল কিউব, প্লাস আবার 7 ইন্টু কী হবে, এটাও দেখো সেই বিসি বাই এসি, সেই বিসি বাই এসি মানগুলো বসানো হলো। এরপর কী করবো, এবার মানগুলো পুট করে দেবো। তো 8 ইন্টু এবির মান দেখো, এবির মান হচ্ছে 1K, এবির মান 1K বাই এসির মান হচ্ছে K√2, ঠিক তো, এই যে K√2, প্লাস 5 ইন্টু দেখো বিসির মানও 1K, বিসির মানও কি 1K বাই এসির মান হচ্ছে K√2, পুরোটা বাই আবারও এবি মানে কি 1K বাই K√2 তার আবার কিউব, মাইনাস 2 ইন্টু বিসির মান কি 1K বাই K√2, এটারও আবার কিউব হবে, প্লাস 7 ইন্টু বিসির মানও দেখো 1K বাই নিচে K√2। এই যে মানগুলো বসানোর পর দেখো যদি আমরা উপরের কে নিচের কে, উপরের কে নিচের কে, উপরের কে নিচের কে, উপরের কে নিচের কে, উপরের কে নিচের কে কেটে দিই, তাহলে দেখো এর আগের অঙ্কটা যেটা করেছিলাম এই দিকে সেকেন্ড লাইনটা দেখো যেখানে মান পুট করা ছিল দেখো সেম হয়ে যাবে, 8 ইন্টু 1/√2 প্লাস 5 ইন্টু 1/√2 বাই নিচে দেখো 1/√2 তার হোল কিউব, এটাও দেখো 1/√2 তার হোল কিউব, এটাও দেখো 7 ইন্টু 1/√2, তার মানে পুরো সেম টু সেম, অর্থাৎ ক্যালকুলেশনটা তুমি এরপর থেকে ওই নিয়মে করে ফেলতে পারো। এটা আমি আর করছি না, কারণ আমার বারবার একই জিনিস করার দরকার নেই, এই অবধি দেখিয়ে দিলাম, মানে এটা কমপ্লিট। তো আশা করি বুঝতে পেরেছো এই অঙ্কটা, নাও টুকে নাও। তো সবাই স্টুডেন্টরা তোমরা সবাই কী করবে, বাড়িতে আমি যে অঙ্কগুলো আজকে ত্রিকোণমিতি করালাম, তোমরা ত্রিকোণমিতি যদি ভালো করে শিখতে চাও, একদম পুরো ডিটেলস অর্থাৎ গোড়া থেকে শুরু করে একদম যদি পুরো A to Z ত্রিকোণমিতি ভালো করে শিখতে চাও, এবং যাতে উচ্চ মাধ্যমিক যদি সায়েন্স নিয়ে পড়তে চাও যাতে কোনো সমস্যা না হয়, তাহলে ভালো করে শিখতে গেলে কী করতে হবে, তোমাদেরকে এই যে আমি 2 রকম নিয়মে অঙ্কগুলো করালাম, তোমরা বাড়িতে সবাই এই 2 রকম নিয়মেই তোমরা অঙ্কগুলোকে বাড়িতে প্র্যাকটিস করে ভালো করে, আমি বাড়িতে কিছু হোমওয়ার্ক দিচ্ছি সেগুলো সবাই করবে, অর্থাৎ হোমওয়ার্ক মানে সেগুলো আমি পার্ট 2-এ সেই অঙ্কগুলো আলোচনা করবো, তোমরা বাড়িতে নিজেরা আগে থেকে বাড়ি বসে বসে করার চেষ্টা করো। সেটা হচ্ছে দেখবে তোমাদের এক্সারসাইজে 6-এর দাগের 1 2 3 4 5 6 7 অনেকগুলো অঙ্ক আছে 6-এর দাগের, ওই 6-এর দাগের সব কটা অঙ্ক তোমরা বাড়িতে নিজেরা করার চেষ্টা করো, যতগুলো পারবে ততগুলোই এনাফ। ওকে, তো চ্যানেলটা এখনও যারা সাবস্ক্রাইব করোনি, যারা ভিডিওটা ভালো লাগছে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবে, এবং যারা কমেন্ট শেয়ার লাইক করতে ভুলবে না। আজকের মতো প্রথম পর্ব ত্রিকোণমিতির এটাই শেষ হলো।